আবার স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনম। দর্শক, এই মাধ্যমে আমরা জানি যে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারে নানা খবরাখবর। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নিয়ে আমরা কথা বলতে চাই, সার্বিক অবস্থা নিয়ে আমরা একটু জানতে চাই। এজন্য আমাদের সাথে রয়েছেন এসবিএস ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস.এম. নাসির উদ্দিন। জনাব নাসির উদ্দিন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ রণ ভাই, ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শকদের। বেশ কিছু কারণে আমরা দেখলাম যে প্রায় 150 পয়েন্টের মতো সূচকের একটা পতন হয়েছিল গত 7 কার্যদিবসে। সেখান থেকে আজকে আমরা দেখলাম যে প্রায় 50 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, যদিও টার্নওভারটা আরো ভালো হবে আমরা আশা করছি সামনে। তো সার্বিকভাবে আপনার বিশ্লেষণটা একটু আমরা জানতে চাই। দেখেন, পুঁজিবাজার আসলে বাংলাদেশের বিগত এক দশক ধরে খুব আলোচিত একটা জায়গা। তো বাংলাদেশের পুঁজিবাজারকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করতে চান, পুঁজিবাজার অ্যাকচুয়ালি হলো যে আস্থার জায়গাটা। হ্যাঁ, আস্থা ফেরানো, বাজার আস্থা ফেরানো একদিনের কাজ নয়, কিন্তু না ফেরালে বাকি সব সংস্কার অর্থহীন। তো বাংলাদেশের পুঁজিবাজার এই সব রিসেন্টলি যে অস্থিতিশীল অবস্থার দাঁড়াইছিল, সেখানে হলো যে কি বাজারে স্থিতিশীলতার দিকে এগুচ্ছিল কিছুটা। সেখানে কিছু নীতিগত সিদ্ধান্তের কারণে কিছুটা অনিচ্ছিত আস্থা সংকট সৃষ্টি হয়েছে অনেকে মনে করে। সম্প্রতি ফি এবং ফিবি রেশিও ভিত্তিক আলোচনা ও সেই বিতর্কে নতুন করে সামনে এসেছে। পি ও পিবি রেশিও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মৌলিক মূল্যায়নের সূচক, যেখানে মার্জিন রুলসের ক্ষেত্রে। তো এই মার্জিন রুলসের ফাইনালাইজেশনের ব্যাপারে এখন সিদ্ধান্ত ফাইনাল না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বা তাদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। কেউ মনে করতেছে পিবি রেশিওতে দিলে ভালো হবে, কেউ বলতেছে পি রেশিওতে হবে। তবে ফি এবং পিবি রেশিও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মৌলিক মূল্যায়নের সূচক। তবে এগুলোকে একমাত্র প্রধান নীতিগত মানদণ্ড হিসাবে ব্যবহার করা বাংলাদেশের পুঁজিবাজারের বাস্তবতা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা, বাজারের তারল্য, বিনিয়োগকারীদের আচরণ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া জরুরি। তো উন্নত বাজারের প্রাথমিক মূল্যায়ন পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করা এখানে সম্ভব মনে হয় ডিফিকাল্ট একটু। যেমন নাসিরউদ্দিন, আপনি পিবি পি রেশিও এগুলো নিয়ে বলছেন, আসলে কোনটা হলে মার্কেটের জন্য ভালো হয়, পিবি না পি রেশিও? আমার মনে হয় বাজারে যেহেতু এই মুহূর্তে আস্থা ফেরানোটা জরুরি, আচ্ছা, আমার মনে হয় মার্জিন রুলস নিয়ে একটু নীতি নির্ধারণ আরেকটু সময় নিতে পারে। আমার মনে হয় আমাদের আগে যে পূর্বের মার্জিন রুলস পি রেশিও যেটি ছিল সেটা নিয়ে আপাতত আমরা সামনে এগোতে পারি, আপাতত সেটা নিয়ে আমরা আগাইতে পারি। হ্যাঁ, এবং যেটি কথা হচ্ছে যে ব্যাংক পাবে 3 গুণ, ইন্স্যুরেন্স সেক্টর পাবে 1 গুণ। তো সেক্ষেত্রে আসলে একটা সমতা যে ব্যাপার, সেটা নিয়ে আমরা শুনছি, সেটা বিষয়ে আপনি কি বলেন? এখানে হলেন আমি আপনাকে বলি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের আর্নিং পে আউট করে প্রতি বছরে 10 থেকে 25%, 30% পর্যন্ত ডিভিডেন্ড দিয়ে থাকে, এবং ডিভিডেন্ডের একটা ধারাবাহিকতা আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। ফলে তাদের এনএভিটা অনেকটা বাড়তে পারে না, তাদের রিটার্নে আপনার বলে আর্নিং টাকে আপনার রিজার্ভে খুব বেশি রাখা হয় না, অনেকটা তারা পে আউট করে ফলে সেখানে ফিটা গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, আর্নিংটা গুরুত্বপূর্ণ ইস্যু। এবং অনেক ইন্স্যুরেন্স কোম্পানির দীর্ঘদিন ধরে তাদের আপনার অ্যাসেটের মূল্যায়ন হয় না, এবং সেই কারণে এই মুহূর্তে পিবি বেসিসে যদি রেশিও বেসিসে বা পিবির 1 টাইমস 2 টাইমস 3 টাইমস এর উপর যদি আপনার মার্জিন যেহেতু ন্যাভের মূল্যায়নটা ওইভাবে হয় না, এরকমটি হতে পারে কিনা? পিবি রেশিওর কথা বলছে, এটি আসলে 6 মাস পরে করা হোক অথবা 1 বছর পরে করা হোক, এটা একটু সময় নেওয়া দরকার। আমি আপনাকে বলি, সময় নেওয়া দরকার। বাজারে প্রথমত হলো কি দীর্ঘমেয়াদে বাজারটা আস্থার সংকটে আছে। এই আস্থা নিয়ে আসার পরে বিনিয়োগকারীরা ধরেন গত 10 বছরে বিনিয়োগকারীরা যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, সেখান থেকে বিনিয়োগকারীদেরকে আগে উদ্ধার করতে হবে, বিনিয়োগকারীদেরকে আস্থায় ফেরাইতে হবে। আমি আপনাকে বলি, যে দেশে কয়েক হাজার কোটি টাকা পার ডে ব্যাটিং এ হয়, জুয়াতে, অনলাইন জুয়াতে হয়, সেখানে আমাদের পুঁজিবাজারের লেনদেনটা কোথায় আজকে? এই পুঁজিবাজারমুখী মানুষজনগুলোকে আগে পুঁজিবাজারমুখী করতে হবে, পুঁজিবাজারে অভ্যস্ত করতে হবে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ততা করতে হবে।
পুঁজিবাজারের লোকজনগুলোকে আচ্ছা, কম্পোর্ট আপনি দিতে হবে। একটু জানতে চাইবো, আপনি জুয়ার কথা বলছেন, বেটিং এর কথা বলছেন, হ্যাঁ। বেটিং বন্ধ হলে ওর প্রভাব কি পুঁজিবাজারে পড়তে পারে? পুঁজিবাজারে কি লেনদেন বৃদ্ধি পেতে পারে? কি মনে হয় আমার আপনার মনে আসলে? হয় পুঁজিবাজারের লাভ লস যেটাই হোক, আমার দেশের বিনিয়োগকারীদের টাকাটা আমার দেশেই থাকতেছে। বাট অনলাইন মানে এই যে ব্যাটিং বলেন, জুয়া বলেন, এগুলোর মাধ্যমে দেশ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আমি মনে আচ্ছা। করি দেশের মানুষকে, হ্যাঁ, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে আমাদের পুঁজিবাজারের শিক্ষা মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি যে সিলেবাসে নিয়ে আসা উচিত। হ্যাঁ, আমাদের সঞ্চয় এবং সঞ্চয় থেকে বিনিয়োগের একটা আমাদের পুঁজিবাজারের মাধ্যমে করা উচিত। এই আচ্ছা। পুঁজিবাজারমুখী লোকজনকে না নিয়ে আসতে পারলে দীর্ঘমেয়াদী বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য প্রধান হাতিয়ার আমি মনে করি এখন থেকে পুঁজিবাজারকে চিন্তা করা উচিত। এটা দীর্ঘমেয়াদে যদি চিন্তা করতে চায় সরকার, বা সরকার যদি ওইভাবে চিন্তা করে, সরকার কিন্তু অলরেডি চিন্তা করছে দীর্ঘমেয়াদী অর্থায়নটা পুঁজিবাজার থেকে হবে, নানাভাবে কিন্তু তারা বলার চেষ্টা করছে। আমি প্রথমত সরকার এবং বাংলাদেশের পলিসি মেকারদেরকে এবার ধন্যবাদ দিতে চাই। পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত এবং বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা সম্পন্ন একজন বিজ্ঞ মানুষকে ওনারা পুঁজিবাজারের মানে কর্তা হিসাবে নিয়োগ অর্থমন্ত্রী হিসাবে। দিয়েছেন। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ আচ্ছা। কমিশনের মাননীয় চেয়ারম্যান আচ্ছা, মহোদয়, এসএসসি চেয়ারম্যান। হ্যাঁ এসএসসি চেয়ারম্যান, উনি উনি ওনার যোগ্যতা অভিজ্ঞতার আলোকে উনি এই যাবৎকালের সেরা একজন নিয়োগ হয়েছে আমি মনে করি। তো এখন যে জায়গাটা হলো, ওনাকে সময় দিতে হবে। পাশাপাশি অবশ্যই। আমি মনে করি যে কি এই সমস্ত যে সমস্ত আপনাদের দিক থেকে ভালো পরামর্শ আসলে যাওয়া উচিত তো। আমার অনেক পরামর্শ সময় হলো যে কিন্তু দেখা যায় যে আমার সঠিক দিক নির্দেশনার অভাবে কিন্তু অনেক একটা সিদ্ধান্ত নিতে পারে যেটা আসলে বাজারের জন্য ভালো না। আমার পরামর্শ হলো যে কি এত দ্রুত নীতিগত পরিবর্তনের দরকার নাই। আগে বাজারটাকে বড় করতে হবে, বাজারটাকে বড় করতে হবে, বাজারটাকে পার্টিকুলারলি হরিজন্টালি বড় করতে হবে। সাপ্লাই এবং ভালো সাপ্লাই নিয়ে আসতে হবে। বাজারে কোনো ভালো সাপ্লাই নাই, ধরেন ভালো আইপিও নিয়ে আসতে হবে। পাশাপাশি বাজারে ধরেন প্রোডাক্ট বাড়াইতে হবে বাজারটাকে। আপনি ভালো আইপিওর কথা বলছেন, হ্যাঁ, আর নতুন কমিশন কিন্তু বলছে ভালো আইপিও নিয়ে আসতে হবে, হ্যাঁ। ডিরেক্ট লিস্টিং করতে হবে, অনেকগুলো কাজ কিন্তু তারা একসাথে হাতে নিয়েছে। T+1, T+0 মার্জিন রুলের কথা আমরা শুনছি যে ব্রোকারেজ হাউসগুলো তো তারা আসলে একটু ভিজিট করবে ওখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, অনেক কিছু তারা একসাথে করার চেষ্টা করছে, কতটা দেখেন, সফল হতে পারে? দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে নাই, লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে নাই, বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে নাই, ফলে বাজারের গভীরতা এত সৃষ্টি হয়নি। তো বাংলাদেশে পুঁজিবাজারের গভীরতা সৃষ্টির জন্য প্রথমত হলো যে কি এই সমস্ত কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। দেখেন আজকে রিয়েল এস্টেট সেক্টরের সবচেয়ে বড় নাম্বার 1, 2 কোম্পানিগুলো কিন্তু পুঁজিবাজারে আসে নাই এখনো। হ্যাঁ, তো এদেরকে নিয়ে আসতে হবে। তারপরে সরকারের মানে লাভজনক যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারের মাধ্যমে শেয়ার বিক্রি করতে হবে। পাশাপাশি বিদেশি যে সমস্ত কোম্পানিগুলো আমাদের দেশে আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো কোম্পানি বাংলাদেশের লিস্টে এখনো মানে ব্রাঞ্চ আকারে তারা অপারেশন শুরু করতেছে, তাদেরকে বাংলাদেশে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে হবে। আলিকোর মতো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে হবে, তাইলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে, বুঝছেন। তবে নতুন কমিশনের প্রতি আমাদের প্রত্যাশা আছে এবং ওনারা সতর্কভাবে আগাইতেছে। আমি বিশ্বাস করি প্রতিষ্ঠান তাদের শেয়ার অফলোড করে কিন্তু সেই কাজটা সম্ভব। কিভাবে দেখেন বিষয়টিকে? হ্যাঁ, এটা তো আমি বললাম তাদের প্রতিষ্ঠানগুলোকে অফলোড করে সেখান থেকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ সম্ভব। তারপরে পাশাপাশি সরকার নতুন নতুন বড় বড় মেগা প্রজেক্টগুলো যেগুলো করবে, সেগুলো যদি আজকে সাধারণ জনগণের অর্থে করতে চায় সেটাও সম্ভব। সেটা করার জন্য প্রথমত করতে হবে পুঁজিবাজারে সাধারণ জনগণের আস্থাটা ফেরত নিয়ে আসতে হবে। পুঁজিবাজার যখন দেখবে সাধারণ জনগণ, প্রান্তিক জনগণ তাদের আপনার সঞ্চয়কৃত টাকাটা পুঁজিবাজারে বিনিয়োগ করে যদি শেষ হয়ে যায়, তাহলে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করা সম্ভব না, মানে আস্থা ফেরত পাবে না। সবচেয়ে বড় কথা হলো যে বাজারটা যদি বড় হয়, বাজারটা স্থিতিশীল থাকবে। স্থিতিশীল থাকলে লোকজনের বিনিয়োগের একটা আপনার সিকিউরিটি থাকবে। কিন্তু বাজারটা যত ছোট হবে সেখানে ম্যানিপুলেশনের সুযোগ থাকে, সেখানে অনেক কিছু করা সম্ভব থাকে, কিন্তু এবং বিদেশি আস্থাও কম থাকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থাকে না। ফলে এখানে রিটেল বিনিয়োগকারীদের মধ্যে একটা অংশ বাজারে যে কোনো সময় ম্যানিপুলেট করে বাজারে ঝাঁকি দিতে পারে। তো সেই বাজারে বিনিয়োগকারীদের জন্য অনেক ঝুঁকি থেকে যায়। আমি এর আগেও অনেকবার বলছি, বাজারে কে বড় করার কোনো বিকল্প নাই। পাকিস্তানের মতো দেশ যদি পুঁজিবাজারকে অনেক বড় করতে পারে, ভারত করতে পারে, আমরা কেন পারবো না? আমাদের ভালো লিডারশিপের দরকার ছিল। আমি মনে করি বেসরকারি খাত থেকে আমাদের এখন যে পুঁজিবাজার যে লিডারশিপটা এসেছে,
সেটা এবার লোকজন বিশ্বাস করে। আমরা যারা পুঁজিবাজারের সেকেন্ডারি স্টেক হোল্ডার আছি, আমাদের বিশ্বাস এবার পুঁজিবাজার একটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং এর বাইরেও মাননীয় অর্থমন্ত্রী উনি পুঁজিবাজার যথেষ্ট পুঁজিবাজার বান্ধব, মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে কিভাবে টেকসই রূপ দেওয়া যায় এটা নিয়ে সংসদে কথা বলছেন। তো সুতরাং আমি বিশ্বাস করি এবার যদি পুঁজিবাজার যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আস্থার জায়গা খুঁজে না পায়, আর কখনোই পাবে না। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে রিটেইল বেসড আসলে আমাদের পুঁজিবাজার, আমরা দেখিও কিন্তু প্রতিদিন যে ট্রেডটা হচ্ছে 89 থেকে 90% কিন্তু শুধুমাত্র রিটেল বেসড, সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ করছে। অন্যদিকে ডিলার কোড অথবা ইনস্টিটিউট যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করে তাদের 7 থেকে 8%, 2% অথবা 3%-এর মধ্যে ফরেন বিনিয়োগ অথবা ফরেন লেনদেন আমরা দেখি। তো এই যে ব্যাপারগুলো রিটেল বেসড আমাদের পুঁজিবাজার, তো সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা আরো বাড়বে কিভাবে? মানে আমরা জানি যে অনেকের এক্সপোজার কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন আবার অনেকে এক্সপোজার নাইও, একদমই নাই। সেক্ষেত্রে তাদেরকে কিভাবে বাজারে আনা যায়, কিভাবে দেখছেন? আমি আপনাকে বলি, বাজারে অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজ করতে হবে। নীতির ধারাবাহিকতা ও পূর্বানুমান যোগ্যতা নিশ্চিত করতে হবে, বাজারে তারল্য বৃদ্ধি করতে হবে, বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন করতে হবে, তালিকাভুক্ত সবচেয়ে বেশি যে জায়গাটা কাজ করতে হবে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সুশাসন ও সঠিক তথ্য প্রকাশের মান উন্নয়ন করতে হবে। আচ্ছা আচ্ছা, এসব মানে আস্থা বাড়াতে হবে আসলে বাজারকে গতিশীল করতে। এসব ভিত্তি শক্তিশালী হলে তাহলে ও যে আজকে যে মার্জিন রুলস এর কথা বলতেছে সেখানে ফি বা ফিবি রেশিও কোনো ম্যাটার না। সেটাই আমরা প্রত্যাশা করব, আস্থা নষ্ট হয় এরকম কোনো পদক্ষেপ কোনো মহল থেকে আসবে না। সেটিকে মাথায় রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং আমরা প্রত্যাশা করি একটি বুলিশ ট্রেন্ডের মার্কেট আমরা ভবিষ্যতে দেখতে পাবো, একটি বুল রান আমরা দেখতে পাবো। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ 21শে টেলিভিশনের দর্শকদের এবং ধন্যবাদ 21শে টেলিভিশনের কলাকুশলী সহ আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এসবিএস ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও এস এম নাসির উদ্দিনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।